খুশবু বেগম থামলেন। চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে নোনা জল। রোগদী মন ও আখিদয় ঘৃণা আর অসংখ্য অভিযোগ যেন তা চিৎকার দিয়ে জানান দিয়েছে, মাফ করবেন না তিনি। আরিফ মায়ের ছলছল চোখ জোড়ার দিকে দেখে এগিয়ে আসে, মাকে একাতে আগড়ে নিয়ে বলে, কাইন্দো না মা, যার যার পাপের শাস্তি হে পাইব, তুমি শুধু আল্লাহরে কও। খুশবু বেগম শুনলেন কি ছেলের কথা, হয়তো তিনি ছেলের হাঁটা কাত হতে শরীর গটগট করে ঘরের দিকে চলে গেলেন। আরিফ সেদিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। সেটার আবার মায়ের চোখের অশ্রু একেবারে সহ্য হয় না, তাই তো মায়ের মতো সেও ওই বাড়ির কাউকে দেখতে পায় না। আরিফ আর কিছু না বলে শক্ত মুখে জায়গা ত্যাগ করে। পেছন থেকে হয়তো মান্নান সাহেবের দু একটা ডাক কানে এসেছে তার, কিন্তু আরিফ সেদিকে পাত্তা দেয় না তেমন। বৃদ্ধ মান্নান সাহেব ছেলের গমনের দিকে তাকিয়ে রইলেন খোলাটা চোখে। ঠোঁটটা কেমন কাঁপছে বুড়ো মানুষটার, হয়তো অসংখ্য কথা জমে আছে সে কাঁপতে থাকা ঠোঁটের আগে, কিন্তু শোনার মতন মানুষ না থাকে হয়তো ব্যক্ত করতে পারছেন না তিনি। তখনই মাথায় বেশ বড় সড়ো ঘোমটা টেনে সেখানে উপস্থিত পারভীন, আরিফের স্ত্রী। পারভীন শ্বশুরের মনের অবস্থা হয়তো কিছুটা আঁচ করলেন, কেননা বিয়ে হয়ে আসার পর থেকে সে খেয়াল করেছে মাঝে মধ্যে এই একটা বিষয় বেশ তর্কাতর্কে লেগে যায় এই পর্যায়ে এ বাড়িতে। যদিও পারভিন এ বিষয়ে আদো আদো জানে, কেননা সেও তো এই বাড়িরই বউ, আর বাড়ির বউ হয়ে কাউকে তেমন কোনো কিছু জিজ্ঞেস করতে পারে না। তার উপর তার শাশুড়ি যেই তেরার তেরা কথা পাশে না আবার দোষ ধরে বসে তার। পারভিন আর চোখে একবার শ্বশুরের মলিন হয়ে আসা মুখটার দিকে তাকালেন, মিনমিনে স্বরে জিজ্ঞেস করলেন, আব্বা কি হয়েছে, মন খারাপ করে আছেন যে? মান্নান সাহেব একবার চোখ তুলে তাকালেন পুত্রবধূর দিকে, পরক্ষণে দৃষ্টি সরিয়ে নিয়ে তাক করলেন উঠানের মাঝে মোটা হয়ে আসা কণ্ঠে বলতে লাগলেন, জানো বউ, ওই দিন যদি আমার ছোট ভাই আমার জেল থেকে ছাড়াই না আনতো, তাহলে আমি হয়তো ওই দিনই মইরা যাইতাম। হয়তো তোমার শ্বশুর, হয়তো তোমার শাশুড়ি বহুত আগে আমারে হারাইয়া বিধবা হইতো। পুরো কথাটা পুরোপুরি বোধগম্য হল না পারভিনের। সে ছোট চোখ জোড়া আরো কিছুটা ছোট করে সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, আব্বা আপনি কথাটা তো বুঝলাম না। এমন একটা পরিস্থিতিতেও আহত হাসলেন মান্নান সাহেব, যেই হাসিটা স্পষ্ট চক্ষুগোচর হলো পারভিনের। সে কেমন উৎসুক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ আগের কথা বলা কথাটার ব্যাখ্যা শুনতে। মান্নান সাহেব পিঠ ঠেলিয়ে বসলেন কেতারায়, চোখ দুটো আলতো করে বুঝিয়ে নিয়ে ধরে আসা গলায় বলতে লাগলেন, এলাকার মেম্বারের পোলা ছিল বিল্লাল, সবাই ওরে বিল্লু কইয়াই চিনত। পোলাটা বাপের পাওয়ার নিয়া ছাদাবাজি করত। একদিন আমি এটার বিরোধ করি, কিন্তু এক কথায় দু কথায় বিল্লু সহ ওর সাঙ্গপাঙ্গুর লগে আমার হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ওগো দলের এক পোলার হাত দিয়ে বিল্লুর মাথায় আঘাত লাগে। অবস্থা বেগতিক দেইখা সবাই বিল্লুরে হাসপাতাল নিয়ে যায়। আমিও আর তেমন পাত্তা না দিয়া বাড়িতে আইসা পড়ি, কিন্তু বিকালের দিকে বাড়িতে পুলিশ আসে আমারে ধইরে নিতে। আমি কারণ জিগাইলে কইল আমি নাকি বিল্লুর মাথা ফাটাইছি। আমি অনেকবার তাগরে সত্যি কথা কইছি, কিন্তু তারা শুনে নাই, আমারে ধৈর্যে নিয়ে যায়। তখন তোমার চাচা শ্বশুর মানে আমার ছোট ভাই খাইরুল আসিল, এলাকার চেয়ারম্যান। ওর শহরে একটা কাম থাকানে ওই দিন বাড়িতে আসিল না। পরে আমারে যখন জেলে নেওয়া হয় তখন আমি জানবার পারি আমি যদি জেল থেকে বাইর হয় তাহলে সাথে সাথে বিল্লু আমারে মাইরা লাইব, কারণ তখন আমার ভাই এলাকায় নাই। তোমার শাশুড়ি অবশ্য বাজারে টেলিফোন দিয়া খাইরুলের সব কইছে, কিন্তু খাইরুল হুট কইরে আইতে পারবো নাই। তাছাড়া খাইরুলের কানেও কথাটা পৌঁছাই গেছিল যে ওই নাই থাকলে আমারে মাইরা ফেলবো। এর লেগে খাইরুল আমার জামিন করাই নাই। তৎনগদ খাইরুল 2 দিন পরে আহে বাড়তে, কিন্তু এর আগে আমার বড় সম্বন্ধী আমারে জামিনে ছাড়াই আনে। এরপর থাইকেই তোমার শাশুড়ি ওরে আর ওর পরিবারের দেখতে পারে না। আমি বহুবার ওরে সত্যিটা কইছি, কিন্তু ওই আমার কথা বিশ্বাস করে নাই, বারবার অপবাদ দিছে।
আমি নাকি আমার ভাইয়ের দোষ ঢাকানোর লাইগা মিথ্যা কথা কই? থামলেন মান্নান সাহেব। বুক ছিঁড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে মানুষটার। চোখ দুটো দিয়ে কখন যে অবহেলায় কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়েছে তা হয়তো খবর নেই মানুষটার। পাশে দাঁড়ানো পারভিন বুঝি থ হয়ে গেছেন। অবশেষে এতদিনে বুঝলেন তার শাশুড়ি রাগের আসল কারণ। রাফু, আম্মা ওষুধ খেয়েছে? রান্নাঘরে দক্ষ হাতে খুঁতি নাড়াতে ব্যস্ত রফিয়া বেগম। তক্ষুনি পেছন থেকে ভেসে আসা স্বামীর কঞ্চ কানে আসতে হাতের কাছ থেকে খানিকটা বিরতি নিয়ে পেছনে ফিরেন তিনি। স্বামীর কথাটার প্রত্যুত্তরে জিভে দাঁত কেটে বলেন, এই রে, একেবারে ভুলে গিয়েছি, আমি এক্ষুনি দিয়ে আসছি। না, আর যেতে হবে না, আমি দিয়ে আসছি ওষুধ। হাত ভর্তি বাসন কাসন নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। কথাটা বললেন জুবাইদা বেগম। সাব্বির সাহেব তৎক্ষণাৎ এগিয়ে এলেন। ভাবিকে সাহায্য করতে হাত বাড়িয়ে কিছু বাসন নিজের হাতে তুলে নিলেন তিনি। তারপর বললেন, এত ভারী কাজগুলো তুমি করছো কেন বৌমনি? তুমি একটু আরাম করে বসো না হয়। তা বলি কি, আম্মা এখন কি করে বৌমনি? জুবাইদা বেগম হাত থেকে অবশিষ্ট বাসনগুলো নামিয়ে রাখলেন। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো হাতের উল্টো পিছে মুছে নিয়ে বললেন, আমার রোদ আর অনির সাথে আড্ডায় বসেছে। কি জানি কি বিষয় নিয়ে খিলখিল করে হাসছে তিনজন। যা মাথা মেতেছে না বলার বাইরে। রাফিয়া বেগম এহেন কথা মৃদু হাসল। জগ থেকে এক গ্লাস পানি ঠেলে এগিয়ে দেয় জুবাইদা বেগমের দিকে। জুবাইদা বেগম মুচকি হেসে নিয়ে নিলেন পানিটা। পুরো গ্লাসটা পানিটা একদম শেষ করে থামলেন তিনি। পাশ থেকে তখন সাব্বির সাহেব বলছেন, আচ্ছা, আমি না হয় আম্মাকে দেখে আসি। তোমাদের কিছু লাগলে আমাকে বলো, কেমন? রাফিয়া বেগম মাথা কাত করলেন। সাব্বির সাহেবও প্রস্থান ঘাটায়। সেখান থেকে তিনি যেতে রাফিয়া বেগম বললেন, বাচ্চাটার এখন কি অবস্থা রে জবা, নড়ছে কেমন? জুবাইদা বেগম মিহি হেসে আলতো করে ফুলো পেঁচা হাত বুলালেন, বলেন, আর বলিস না, বাচ্চাটা যা দুষ্টু হচ্ছে না, পেটের ভেতর থাকতেই যা শুরু করেছে, না জানি বের হলে কি করে। এই দেখ দেখ, এখনো কেমন লাথি দিচ্ছে, উফ। রাফিয়া বেগম তড়িঘড়ি করে এগিয়ে এসে কান এগিয়ে ধরলেন জুবাইদা বেগমের পেটের কাছে। ভেতর থেকে ছোট্ট জানটা নড়াচড়া মাত্রা টের পেয়ে উল্লাসিত কঞ্চে বলেন, জুবাইদা দেখ জবা, সোনা বাচ্চাটার বুঝি বেরিয়ে আসতে আর তর সইছে না। হয়তো সেও চাচ্ছে তার বড় ফুপ্পির বিয়েটা উপভোগ করতে। বেগম নিঃশব্দে হাসলেন, বলতে লাগলেন, ভালোই ভালোই সবটা হয়ে গেলেই হয় রে রাফু। আরে হাতটা ছাড়ো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। বড় ভাইজান এখন বাড়িতেই আছে, তাছাড়া বাড়ি ভর্তি মানুষ, দয়া করে হাতটা ছাড়ো। আমরিনের একের পর এক অনুনয়ের পরও তার হাতটা ছাড়ল না শাহানোয়ার। মেয়েটাকে একটা ফাঁকা ঘরে নিয়ে এসে দরজাটা লাগিয়ে দেয় ভেতর দিয়ে। পর করে আমরিনের হাতটা চেপে ধরে বলতে লাগলো, কেন করছো বিয়েটা? তুমি তো আমায় ভালোবাসো, তাই না? তবু আমায় ভালোবেসে অন্য একজনকে কিভাবে বিয়ে করছো তুমি আমরিন? আমরিন নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। তাদেরকে শাহানুর অধৈর্য হলো, ব্যস্ত কণ্ঠে বলল, চুপ করে থেকো না আমরিন, আমার কষ্ট হচ্ছে, তুমি কি বুঝো না সেটা? আমরিন এবার মুখ তুলে চাইলো, ভিজে ওঠা চোখ দুটো তাক করলো শাহানুরের পানি। বলল, বড় ভাইজান হুট করে বিয়েটা ঠিক করে ফেলেছে। আমি কিছু জানতামও না এ বিষয়ে। যখন আমি জানতে পারি বিষয়টা ততক্ষণে অনেকটাই গড়িয়ে গেছে। আমি এখন কি করব বলো? শাহানুর বুঝলো ব্যাপারটা। মেয়েটার গালে আলতো হাত রেখে ভিজে ওঠা চোখ দুটো মুছে দিল সযত্নে। নমনীয় কঞ্চি বলল, কেঁদো না আমরিন, যা করার আমি করব, তুমি শুধু আমার পাশে থেকো। কি বলো, থাকবে তো? আমরিন হয়তো সম্পূর্ণ বিষয়টা অত ভালোভাবে বুঝে ওঠেনি। মেয়েটার চোখে মুখে একবার জিজ্ঞাসা, শুধু মাথা নাড়িয়ে কোনো রকমের সহায় জানায় শাহানুরের কথায়। পরদিন সকালবেলা, ও বড় বৌমা, বললি এদিকে একটু আসো তো। আমার বাতের ব্যামোর মলমটা কই রাখছো গো? খুঁজে পাচ্ছি না যে। একের পর এক হাঁক ছেড়ে বেশ ক্লান্ত বৃদ্ধা ফজিলাতুন্নেসা বেগম কপালে দু তিনেক ভাঁজ ফেলে ফিটফিট করছেন তিনি। এতগুলো ডাক দিলাম, একটাও কি কানে গেল না কারো? বুড়ি হইছি দেখা এখন দামও পাই না। বউটা নাসমু? আমেনা বেগমের চাকে সেদিকে ফেললেন বৃদ্ধা। তাকে দেখে রাগে গজ গজ করতে করতে বললেন তিনি, কি রে আবুলের বউ, তোরে কয়বার কইয়া কইলাম
তুই আমার লগে লগে থাকিস, কিন্তু তা না কইরা তুই খালি বিলে বিলে হাঁটোস। পৌরার কথায় মুচকি হাসলেন আমিনা বেগম। তড়িঘড়ি করে এসে পৌরার বাতের মলমটা এপাশ ওপাশ থেকে খুঁজে আনলেন তিনি। তারপর পৌরার পায়ের কাছে বসে পা মালিশ করতে লাগলেন তিনি। আমরিন কই ছোট বউ? শাশুড়ির কথায় বসা ছেড়ে উঠে দাঁড়ায় রফিয়া বেগম, বললেন, আম্মা, ও তো নিজের রুমেই আছে বোধ হয়। সাথে সাথে মাথা নাড়লেন পৌরা। না, ওই ঘরে নাই। আবুলের বউরে দিয়া সাদাও খুঁজছি, কিন্তু পাই নাই। কই গেছে মাইয়াডা? রাফিয়া বেগমের চিন্তিত হলেন এহেন কথায়। কিছু একটা বলার জন্য মুখ খুলবেন, তার আগে পেছন থেকে জুবাইদা বেগম বলে হচ্ছে, আম্মা, আমার মনে হয় আমরিন পাশের বাড়িতে গিয়েছে, এক্ষুনি এসে যাবে, আপনি এত চিন্তা করবেন না। চিন্তা কি সাদে হয় বড় বৌমা? মাইয়াডার আজকা বিয়া, অথচ এখনো কেমন ধেই ধেই করে এবারই ওবারই ঘুইরা বেড়ায়। লোকে দেখলে কি কইব, হেই খেয়াল আছে? শাশুড়ির কথার পিছে আর কি বলবেন, খুঁজে পেলেন না দুই বউ। চুপ করে দাঁড়িয়ে রইলেন তারা। ঠিক তখনই বাড়ির উঠোন জুড়ে চেঁচামেচি শুরু হয়। জুবাইদা বেগম, রাফিয়া বেগম একে অপরের দিকে একবার মুখ চচি করে ছুটে আসেন বাড়ির উঠোনে। কোথায় ছিলি তুই? সেই সকাল থেকে তোকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি, অথচ তোর দেখা পাওয়া যাচ্ছে না। সাব্বির সাহেবের এহেন কথার প্রতি উত্তরে মৌন রইলেন আমরিন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। তখন পেছন থেকে ভেসে আসে কবির সাহেবের শান্ত অথচ গম্ভীর গলা। বোরকা পরে কোথায় গিয়েছিলে তুই? আর শাহানুর, তুই ওর হাত ধরে আসছিস কেন? শাহানুর একটা শুকনো ফাঁকা ঢোক গেল, মাথা খানিকটা উঁচু করে আমরিনের হাতটা আরেকটু শক্ত করে হাতের মুঠে পুড়ে নিল, বলা, আমি ওকে বিয়ে করেছি কবির ভাই, আমি ওকে ভালোবাসি। শাহানুরের কথাটা শেষ হওয়ার আগে তার গালে সশব্দে চর পড়ে। শাহানুর সহ উপস্থিত সকলে এতে খানিকটা ভরকে যায়। কয়েকজোড়া হতভম্ব চোখ মুহূর্তে এসে পরে খুশবু বেগমের উপরে। মানুষটা কেমন রাগে থর থর করে কাঁপছে, চেহারায় দেখা মিলছে রাগের স্পষ্ট আভাস। তিনি এগিয়ে এসে খপ করে চেপে ধরে শাহানুরের কলার, তারপর আবারও দুগালে সশব্দে চর বসান ছেলেটার। শাহানুরের হলদেটে ফর্সা মুখখানা চরের তোপে ইতিমধ্যে লালচে হয়ে উঠেছে। খুশবু বেগম চেঁচিয়ে উঠে বলতে লাগলেন, কেন করলি তুই এমনটা? কেন করলি ওই কালসাপের মাইয়ারে বিয়া? কেন আমার ঘরে আমার শত্রুর মাইয়ারে বিয়া কইরা তুললি? কেন করলি? জবাব দে। কথাটা বলতে গিয়ে বেশ কয়েকবার থামলেন খুশবু বেগম। রাগে হয়তো হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। খুশবু বেগম ছেলেকে মারতে আরেকবার হাত তুলবেন, তার আগেই তার হাতটা চেপে ধরেন মান্নান সাহেব। স্ত্রীর দিকে অগ্নি দৃষ্টিতে তাকে তৎকটমট করে বললেন, আরেকবার আমার পোলার গায়ে হাত দিবা না আরিফের মা। ওর কোনো খুন করে নাই যে ওরে এমনি মারতে হইব। কথাটা শেষ করে স্ত্রীর হাতটা ছিটকে দূরে সরিয়ে ফেললেন তিনি। অতঃপর তার ছেলের দিকে তাকিয়ে বললেন, কেন করলি এমন বাপ? কেন শুধু শুধু নিভা যাওয়া আগুনটায় আবারও জ্বালাইলি? এত কিছুর মাঝেও এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন পোড়া ফজিলাতুন নেসা বেগম। তিনি হয়তো স্তব্ধ হয়ে গেছেন বিষয়টা দেখে। এদিকে এতক্ষণ বহু কষ্ট নিজেকে কোনো মতে সামনে রেখেছিলেন কবি সাহেব, কিন্তু না, এবার যেন তার ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি হনহনিয়ে এগিয়ে আসেন শাহানুরের সামনে। হাত বাড়িয়ে শাহানুরের পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা আমরিনকে এক টানে বের করে আনেন তিনি। অতঃপর মেয়েটাকে সামনে এনে যেই না থাপ্পড় মারতে যাবে, অমনি তার হাতটা ধরে ফেলে শাহানুর শান্ত অথচ নিজের কণ্ঠে বলে ওঠে, যত মারার আমাকে মারো ভাইজান, আমি মুখ বুঝে সবটা মাথা পেতে নিব, কিন্তু তবু ওর গায়ে হাত দিবা না, আমি এটা সহ্য করতে পারবো না। শাহানুরের হাতটা এক ঝটকা মেরে নিজের হাতটা থেকে সরিয়ে ফেলেন কবি সাহেব। তাতে ধর চেপে বলে ওঠে, তুই আমাকে ভাইজান ডাকবি না? এই, তোর নামে বিশ্বাস করেছিলাম, এ দিলে আমার বিশ্বাসের প্রতিদান। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। শাহানুর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, এক হাত তার এখনো আমরিনের হাতটা চেপে ধরে আছে। অবস্থা বেগতিক দেখে সাব্বির সাহেব এগিয়ে আসেন, বড় ভাইকে শান্ত করতে বললেন, ভাইজান একটু শান্ত হও, আমরা না হয় বসে বিষয়টা সলভ করি। তখনই পেছন থেকে আরেকবার তেড়ে আসেন খুশবু বেগম।
কর্কশ গলায় বলতে লাগলেন, ওই কি কস তুই? কি মিটাবি বইয়া? তোরা কি ভাবছস? তোরা এমন নাটক কইরা নিজের বইনেরে আমার পোলার ঘরে গসাইয়া দিবি আর আমি ওইটা চুপচাপ বইয়া দেখমু? কোনো দিন না। তগো মতো কালসাপের বাচ্চা গো আমি কোনোদিন আমার সংসারে ঠাঁই দিমু না। তড়িৎ পেছনে ফিরেন কবির সাহেব। শান্ত মানুষের শান্ত দৃষ্টি আজ যেন আমূল পরিবর্তন হয়ে এসেছে। চোখ দুটো হয়ে উঠেছে অগ্নিমূর্তি, দৃঢ় চোয়াল আরও কিছুটা শক্ত হয়ে এসেছে তার। হাত দুটো হয়ে গেছে মুষ্টিবদ্ধ। তিনি দত চেপে শক্ত গলায় বললেন, মুখ সামলে কথা বলুন চাচি, না হলে আমি আজ সম্পর্কের বাঁধন ভুলে যেতে বাধ্য হব। কথাটা বলার সাথে সাথেই হাওয়ার বেগে ছুটে এসে কবি সাহেবের মুখ বরাবর ঘুষি মেরে বসেন আরিফ সাহেব। হঠাৎ এমন হাওয়ায় তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান কবি সাহেব। তিনি পড়ে যেতেই পাশ থেকে সাব্বির সাহেব, আমরিন, শাহানুর চিৎকার দিয়ে উঠে। ভাইজান। আরিফ সাহেব থামলেন না। তিনি ছুটে এসে কবি সাহেবের কলার চেপে ধরে দাঁত কিরমিরে বলতে লাগলেন, তোর এত বড় সাহস হইল কইতে তুই আমার মারে এসব কস? সাব্বির দৌড়িয়ে এলেন ভাইকে ছাড়াতে। পাশ থেকে শাহানুর আর আমরিনও এগিয়ে এলেন। তখনই বাড়ির কেচি গেট দিয়ে প্রবেশ করে তায়েফ আর তশরিফ। বাড়িতে ঢুকে তারা হতভম্ব হয়ে যায়। কিয়ৎক্ষণ সামনে তাকিয়ে থেকে হাত থেকে বাজারপত্র সব ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড়ে চলে আসেন বড় ভাইকে ছাড়াতে। আরিফ সাহেবের কোমর চেপে ধরে তাকে একটানে কবি সাহেবের থেকে ছাড়িয়ে আনেন তারা। পরক্ষণেই তায়েফ নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে চেপে ধরেন আরিফ সাহেবের কলার। চেঁচিয়ে উঠে বলতে লাগলেন, আমার বড় ভাইজানের গায়ে হাত দাস কোন সাহসে তুই? কে দিছে তোরে এত বড় সাহস? তুই বয়সে বড় দেখে যা নয় তাই করবি? এইবার সবাই ব্যস্ত হয়ে পড়লেন তায়েফ আর আরিফকে ছাড়াতে। এরই মধ্যে খুশবু বেগম ছুটে আসেন ফজিলাতুন নেসা বেগমের কাছে। রাগে ক্ষোভে বলতে লাগলেন অকথ্য ভাষায়, নিজে যেমন মাইয়াডারে বানাইছস তেমন। বলি তোর কি লাজ নাই রে? তুই তোর জামাই আমগো এত ক্ষতি কইরাও কি শান্তি পাইস নাই? যে এখন মাইয়া লেলাইয়া দিছস আমার পোলার পিছে, তগো কি লাজ সরম নাই রে? জামাই খাইয়াও কি লাজ হয় নাই তোর? তোর জায়গায় আমি হইলে ডুইব্বা মরতাম মাগি। খুশবু বেগমের এমন উদ্ভট অকথ্য ভাষায় গালিগালাজ দেখে এগিয়ে আসেন রাফিয়া বেগম। শক্ত গলায় বলেন, মুখ সামলে কথা বলুন কাকিমা। আম্মা কিংবা আমরা কেউই জানতাম না ওদের প্রেমের বিষয়ে। জানলে হয়তো আগেই ওদের না করে দিতাম আমরা। ভেংচি কাটেন খুশবু বেগম। মুখ ছামটে মেরে বলে উঠছেন, হইছে হইছে, আর শাশুড়ির হইয়া গুণ গাইতে হইব না। ওই মাগি আস্ত একটা কালসাপ, কালসাপের পেটে ধরছেও কালসাপ। আজকা সব ডিরে কাইটটা গাঙ্গে ভাসামু। খুশবু বেগমের কথাটা শেষ করবার সাথে সাথে ওদিক ধপ করে মাটিতে পড়ে যান ফজিলাতুন নেসা বেগম। চোখ দুটো তৎক্ষণাৎ বন্ধ হয়ে আসে। পৌরা আর রাফিয়া বেগম হকচকান। জুবাইদা বেগম তড়িঘড়ি করে চিৎকার দিয়ে ওঠেন, রোদের আব্বু তাড়াতাড়ি এদিকে আসো, আম্মা জানি কেমন করছে। থমকান সবাই। ইতিমধ্যে চলা বিশাল হট্টগোল যেন নিমিষে বন্ধ হয়ে যায়। কবি সাহেব সহ তার 3 ভাই ছুটে আসেন তাদের মায়ের নিকট। মায়ের মাথাটাকে কোলে তুলে কবি সাহেব বলেন, আম্মা, ও আম্মা, কি হয়েছে তোমার? চোখ বন্ধ করলা কেন আম্মা? আম্মা, আম্মা গো, চোখ খোলা আম্মা। কথাটা বলতে গিয়ে এক ফোঁটা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ে কবিরের চোখ হতে। তিনি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠেন, সাব্বির, তাড়াতাড়ি ভ্যান ডাক ভাই, আমার হাসপাতালে নিতে হবে। সাব্বির সাহেব এক প্রকার ছুটতে গেলেন ভ্যান খুঁজতে। এদিকে তশরিফ সাহেব আগুন চোখে তাকায় ওই বাড়ির সদস্যদের থেকে। পরে করে ছুটতে যায় রসোই ঘরে। হাতে একটা জ্বলন্ত লাকড়ির টুকরো নিয়ে বেরিয়ে আসেন সে। যেই না ওই বাড়ির মানুষদের দিকে এগোতে যাবে তার আগে তাকে জড়িয়ে ধরে আটকে ফেলে তায়েফ। তশরিফ রাগে ফোঁস ফোঁস করতে করতে বলে হচ্ছে, ভাইজান ছাড়ো বলছি, আজকে এদের একদিন কিংবা আমার একদিন। তাই ছাড়লো না ছোট ভাইকে, উল্টো বোঝাতে লাগলেন বুঝদারদের মতন, ভাই আল্লাহর দিকে তাকা আর মাটির দিকে তাকা, একটু ধৈর্য ধর ভাই। এই মুহূর্তে আমারে সুস্থ করতে হবে, একটু সামলা নিজেরে ভাই। তশরিফ হয়তো বুঝলো কিছুটা। তাইফের বুক থেকেই হাত থেকে জ্বলন্ত কাঠটা ছিটকে দূরে ফেলে দিলেন। তারপর আরিফ আর খুশবু বেগমের দিকে তাকে সতর্ক বাণী ছুড়ে বললেন, আমার আম্মার যদি কিছু হয় মাঙ্গের পোলা তোরে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো, মনে রাখিস।
সদর হাসপাতাল। তড়িঘড়ি করে ভ্যান থেকে ফজিলাতুন নেসা বেগমকে কোলে তুলে নামালেন কবির সাহেব। মাকে কোলে নিয়ে চলে আসেন হাসপাতালের ভেতরে। পেছন থেকে তার 3 ভাই ছুটে আসেন। সাব্বির সাহেব এগিয়ে এসে ডাকতে লাগলেন, ডাক্তার কই? নার্স, এদিকে আসেন তাড়াতাড়ি। তৎক্ষণাৎ 2জন ওয়ার্ড বয় এগিয়ে আসেন স্ট্রেচার নিয়ে। রোগীকে স্ট্রেচারে করে ধীরে ধীরে নিয়ে গেলেন কেবিনে। কবির সাহেবরা ছুটে গেলেন সেদিকে, কিন্তু কেবিনের সামনে যেতে তারা তাদের আটকে দিলেন। ডাক্তার বললেন, এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করুন। অগত্যা সেখানে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকেন তারা। টানা 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসেন কেবিন থেকে। এতক্ষণ যাবৎ প্রহর গুনতে থাকা ছেলেগুলো কেমন উৎসুক দৃষ্টি ফেলে এগিয়ে আসে ডাক্তার নিকট। কবির সাহেব অধৈর্য ভঙ্গিতে জিজ্ঞেস করেন, আম্মা কেমন আছে ডাক্তার? আমার সুস্থ আছে তো? জবাবে ডক্টর মৌন রইলেন। হয়তো ভেতরে উপযুক্ত কথা সাজাতে ব্যস্ত তিনি। উপস্থিত সকলে এবার চিন্তায় পড়ল। তাদের মধ্যে থেকে সাব্বির সাহেব ধীরে সরে জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছে ডাক্তার? ডাক্তার এবার মুখ থেকে মাস্ক সরালেন, মুখটায় আধার নামিয়ে বললেন, আপনার আম্মা ব্রেন স্ট্রোক করেছে। মস্তিষ্কে ইতিমধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। কখন কি হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। সহসে থমকে যায় সকলে। গলা হয়ে আসে বাকরুদ্ধ। কবির সাহেব খানিকটা কেঁপে উঠে পিছিয়ে যায় 2 কদম। তাকে তৎক্ষণাৎ আগলে ধরে 3 ভাই। এমন একটা পরিস্থিতি দেখে ডাক্তারের মনটাও যেন হু হু করে কেঁদে উঠল। তিনি চোখ দুটো হালকা মুছে নিয়ে বললেন, আপনারা চাইলে রোগীর সাথে শেষবার মতো দেখা করে নিতে পারেন। বলা যায় না কখন কি হয়ে যায়। বলে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান ঘটান। এদিকে কবির সাহেব এবং তার 3 ভাইয়ের অবস্থা একেবারেই ভেঙে পড়ার মতন। তারা সকলে একসাথে কেবিন ভেতরে ঢুকতেই তাদের বুকটা মোচড় দিয়ে উঠে। বিছানার নির্জীবে পড়ে থাকা মানুষটার মুখে অক্সিজেন মাস্ক, চোখ দুটো বন্ধ করে রাখা, হাতে ক্যানুলা লাগানো। ইস, মায়ের এমন দুরবস্থা একেবারেই চোখে দেখা যায়। কবির সাহেব একটু একটু করে এগিয়ে এলেন মায়ের বিছানার পাশে। চুলে বসে আলতো হাতে মায়ের মাথার উপর রাখে। তখনই ধীরে ধীরে চোখ মেলে তাকায় পোড়া। চোখের সামনে ছেলেদের দেখতে পেয়ে মৃদু হাসলেন ভেজা চোখে। তাসি পুছি আর ধরে রাখতে পারল না নিজেকে। ফোট করে এসে জড়িয়ে ধরে মাকে। মায়ের বুকে মাথা রেখে হু করে কাঁদতে থাকে ছেলেটা। বলতে থাকে, আম্মা, আমাদের ছেড়ে যেও না আম্মা। তুমি ছাড়া আমাদের কে আছে আম্মা? তুমি ছাড়া আমাকে আর কে শাসন করবে আম্মা? কে আদর করবে, ভাত খাইয়ে দেবে আমায় আম্মা? আমগো আমাদের ছেড়ে চাইও না আম্মা। আম্মা, ও আম্মা, আল্লাহরে বলো মা, তোমার পরিবর্তে আল্লাহ যাতে আমারে উঠাই নেয়। তারপরও তুমি আমাদের মাঝে থেকো আম্মা। ছেলের এমন বাচ্চাদের মতো কেঁদে কেঁদে বলা কথাগুলো না চাইতো হেসে উঠছেন পৌরা। হাত বাড়িয়ে মুখ থেকে মাস্কটা সরিয়ে ছেলেকে কাছে ডাকলেন তিনি। তাসিকেও বুক হতে উঠে মায়ের মুখের কাছে আসে বৃদ্ধা। ছেলের মুখটা হাতের আঁচলা নিয়ে কপালে বারবার ঠোঁট ছুঁয়ে দেয়। বলে হচ্ছে, আল্লাহ তোদের আরো বেশি নেখায়াত দিক বাবা, তোরা যেন মানুষের মতো মানুষ হতে পারিস। থামলেন বৃদ্ধা। চোখের ইশারায় অদূরে দাঁড়িয়ে থাকা সাব্বির আর তায়েফকে কাছে ডাকলেন। তারাও বুঝি কাল বিলম্বহীন এগিয়ে এলো মায়ের নিকট। পোড়া 2 ছেলেকে মন ভরে আদর করলেন। গালে কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন সযত্নে। মিহিসে বললেন, আব্বা তোমরা অনেক বড় হইও কেমন। ছেলে দুটি বুঝি আর কান্না আটকে রাখতে পারলো না। হুট করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠছে, আম্মা থেকে যাও আম্মা, আব্বারে হারাইছি, এখন তোমারে হারানোর ক্ষমতা আমার নাই আম্মা। পোড়া কষ্টের হাসি টানলেন মুখে, বললেন, সবটাই আল্লাহর ইচ্ছা আব্বা। তিনি কখন কারে ডাক দেয় তা কি আর কেউ কইবার পারে। তিনি ছেলে 2জনকে ছেড়ে দিলেন। পরিশেষে বড় ছেলেকে নিজের কাছে ডাকলেন। কবি সাহেব এগিয়ে এলেন লাল চোখে। বড় হওয়ায় হয়তো কান্নাগুলো স্বাধীনতা পায়নি ছড়ে পড়ার, তাই তো অমন আটঘাট বেঁধে আটকে আছে চোখের কোটরে। কবি সাহেব মৃদু নাক টানলেন। মায়ের ললাট গাঢ় একটা চুমুন এঁকে দিলেন সযত্নে। পোড়া এবার ছেলেকে বুকে চেপে ধরেন। বড় বড় নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, আমারে মাফ কইরা দিও আব্বা। আমার আর তোমার আব্বার কারণে আজ তোমাগো এত কথা শুনতে হইল। আব্বা গো, আল্লাহ তোমারে বড় ছেলে হিসেবে না, আল্লাহ তোমারে একটা বটগাছ হিসেবে আমার সংসারে পাঠাইছে। আব্বা, বটগাছ কি করে জানোই তো? বটগাছ সবারে আগলাইয়া রাখে নিজের ছায়ায়।
আব্বা তুমিও তোমার ভাই বোনরে আগলাইয়া রাখবা সব সময়। আজকে আমারে কথা দাও আব্বা, আমার বাড়ির একটা ইটও যেন কোনোদিন আলাদা না হয়। কবির সাহেব মায়ের বুকে নিঃশব্দে চোখে জল ফেলে যাচ্ছে। মায়ের শেষ কথাটায় নাক টেনে বললেন, কথা দিচ্ছি আম্মা, তাই হবে। পৌরা ব্যথিত হাসলেন। হঠাৎ করে তার নিঃশ্বাসের উঠানামার গতি মাত্রাতিরিক্ত বেড়ে গেল। উপস্থিত সকলে হকচকিয়ে ওঠেন। তশরিক ছুটতে গেলেন ডাক্তারকে আনতে। কবির সাহেব বারবার মাকে জিজ্ঞেস করে যাচ্ছেন, আম্মা, হ আম্মা, কই কষ্ট হচ্ছে তোমার আম্মা? পৌরা হাঁপাচ্ছেন। কোনো রকমে মাথায় হাত চেপে বলেন, আব্বা এখানে অনেক কষ্ট হইতাছে আব্বা। আব্বা আমি সইতে পারতাছি না আব্বা, আমার মাথাটা বুঝি ফাইটা যাইতাছে আব্বা। বাপরে আমার মাথাটা ভাঙ্গা ফেলা রে বাপ, আমার আর সহ্য হইতাছে না। সাব্বির আর তায়েফ মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে হু হু করে কেঁদে যাচ্ছেন। এদিকে কবির সাহেবের বুঝি নিজেকে কেমন পাগল পাগল ঠেকছে। মায়ের এহেন কষ্ট কি আর চোখে দেখা যায়? ডাক্তার তখনই এলেন। রোগীর অবস্থা সিরিয়াস দেখে খানিকটা পরীক্ষা করে ফুসকে নিঃশ্বাস ফেলে বলেন, আপনি কালেমা পড়ুন। ব্যাস, কথাটা শোনা মাত্র যেন কানার হিরিক পড়ে যায় রুমটিতে। কবির সাহেব বাদে বাকিরা হাউ মা করে কাছেন বুক ফাটিয়ে। কবির সাহেব স্থির দাঁড়িয়ে মায়ের কাছে এগিয়ে এসে বললেন, আম্মা আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৌরাও বুঝে গেলেন সময় ফুরিয়ে এসেছে তার। তিনি বড় বড় নিঃশ্বাস ফেলে ছেলের সঙ্গে থেমে থেমে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর পরপর দুটো ঝাঁকুনি এলো পৌরার শরীরে। অতঃপর সেকেন্ডের ব্যবধানে দেহ একেবারে নিশ্চল হয়ে আসে বৃদ্ধার। চোখ দুটো বড় বড় করে খুলে রাখা, নিঃশ্বাসের ওঠানামা একদম স্থির হয়ে গেল। এবার বুঝি কবির সাহেবের চোখ বেয়ে চুপ করে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তিনি এসে সে সন্তর্পণে মায়ের খোলা চোখ দুটো বন্ধ করে দিলেন। গলাটা একদম ব্যথা হয়ে আসছে তার। ভাব এমন কেউ বুঝি সজোর গলা চেপে ধরে রেখেছে তার। কবির সাহেব এবার মুখের আদল শক্ত করে গমগমে স্বরে বললেন, বাড়ির সবাইকে বল ঢাকার উদ্দেশ্যে রওনা হতে, আমার দাফন ঢাকাতেই হবে। বিকেল 4:30। এহসান বিলাস সামনে মানুষের ঢল, সবাই এসেছেন পৌরার দাফন শরিক হতে। বাড়ির ভেতর অবস্থা বেজায় করুন। জুবাইদা বেগম তো ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন, তাকে একটু পর পরে সামলাচ্ছেন রাফিয়া বেগম। কিশোরী মেহরিনও বুঝি এখন তারই ভরসায় কেঁদে যাচ্ছে। আমেনা বেগম আর আবুল মিয়া এটা সেটা এগিয়ে দিচ্ছেন। তখনই বাড়ির সদর দরজার সামনে উপস্থিত হয় আমরিন আর শাহানূর। তারা যেন যেই না বাড়ির ভেতরে এক কদম রাখতে যাবে অমনি কারো গম্ভীর কণ্ঠে থমকে দাঁড়ায় তারা। দাঁড়াও, আর এক পাও ভেতরে ঢোকাবার দুঃসাহস করবে না। অজ্ঞতা থমকে গিয়ে ফোলা ফোলা চোখে তাকিয়ে রইল আমরিন। ভেঙে যাওয়া কণ্ঠে কোন রকমে বলে, ভাইজান আমি আম্মাকে দেখবো না? এগিয়ে আসেন কবির সাহেব, শক্ত গলায় বললেন, কার আম্মা? আমার জানা মতে আমার সব সন্তান তাকে দেখে ফেলেছে, আর তো কেউ বাকি নেই। কিন্তু ভাইজান আমি তো আম্মাকে এখনো দেখিনি। সাহসা এবার মুখ পরিবর্তিত হলো কবির সাহেবের। চোখ মুখে ফুটে উঠেছে আক্রোশের চাপ। কাটকাট কণ্ঠে জবাব দিলেন, কারণ তুমি আমাদের কেউ না। আমাদের আমরিন নামে যে বোন ছিল সে গতকালই মারা গেছে। কেঁপে উঠছে আমরিন, এক কদম পিছিয়ে চাইছে। তৎক্ষণাৎ যাকে আগলে ধরে শাহানূর। মেয়েটা এখনো হতভম্ব চোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। ধরে আসে গলায় বহু কষ্ট পড়ল। ভাইজান। এই পর্যায়ে হুঙ্কার দিয়ে উঠছে কবির সাহেব। তার হুঙ্কারে কেঁপে ওঠে এহসান বাড়ির প্রতিটি কোণা। তিনি বলে উঠছেন, খবরদার, ওই মুখে আমায় ভাইজান ডেকেছে তো? আমায় ভাইজান ডাকার অধিকার শুধুমাত্র আমার ভাই বোনের, অন্য কারো না। আমরিন এবার ফট করে কবির সাহেবের পাদরে জড়িত হাউমাউ করে কেঁদে ওঠে। আহাজারি করে বলে উঠছে, ভাইজান আল্লাহর দোহাই লাগে এমনটা বলো না। ভাইজান শেষবারের মতো অন্তত মাকে একটা বার দেখতে দাও। সঙ্গে সঙ্গে পা দুটো ছাড়িয়ে নিলেন কবির সাহেব। মুখভঙ্গি অপরিবর্তিত রেখে বললেন, সরোজ আমার দু চোখের সামনে থেকে। মনে রেখো, আজকের পর থেকে এই এহসান বাড়ি এবং এহসান বাড়ির প্রতিটি সদস্যের সাথে তোমার যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইজান দয়া করো, শেষবারের মতো এক নজর মাকে দেখতে দাও। না গেল না কবির সাহেব। তিনি কেমন শটান হয়ে দাঁড়িয়েছেন নিজ জায়গায়।
আমরিন এবার উঠে দাঁড়ায়, ভেজা চোখ দুটো ওনার কোনায় মুছে নিয়ে বলল, ভাইজান, ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ, নাকি ওকে বিয়ে করেছি বলে আমার অপরাধ? ভাইজান, এমনও তো হতে পারে ভবিষ্যতে এমনটা এহসান বাড়িতেও হলো। যদি তোমার কোনো সন্তানও একই কাজ করে তখনও কি এমনটাই করবে? তাকেও কি আমার মতো দূর দূর করে তাড়িয়ে দেবে?